নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল নিয়ে কিন্তু কনফার্ম নিউজ আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। এবং তার সঙ্গে সঙ্গে এফসি গোয়াও একজন খুব ভালো প্লেয়ারকে সাইন করিয়েছে, সেই আপডেটও তোমাদেরকে দেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে। আনোয়ার আলীর কেসটা নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে, একটু জটিলতা তৈরি হচ্ছে, সেই নিয়েও তোমাদেরকে জানাবো। তো লাস্ট অব্দি দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো প্রথমেই যদি আমরা চলে যাই ইস্ট বেঙ্গলের জন্য যেটা সব থেকে বড় আপডেট সেটাতে, তো সেটা হচ্ছে জিকসন সিং। পরশুদিন তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলে কিন্তু সেটা ডিল ডান হয়ে গিয়েছে, ইস্ট বেঙ্গলে জিকসন সিং আসছে। এবার কালকে থেকে অনেক রিউমার্স এদিক ওদিক ঘুরছিল, আমার কাছে অনেকে জানতেও চাইছিলে যে এই রিউমার্স নিয়ে ভিডিও বানাও। তবে ভাই, সব রিউমার্সে তো কান দিলে চলে না। যেখানে তোমাদের পরশুদিন জানিয়ে দিয়েছিলাম যে জিকসন কনফার্ম হয়ে গিয়েছে তোমার ইস্ট বেঙ্গলে, সেখানে উল্টোপাল্টা রিউমার্স কভার করলে মানুষের মধ্যে আরও কনফিউশন বাড়বে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের পর ইস্ট বেঙ্গল সমর্থকদের আর সেই নিয়ে কোনো চিন্তার জায়গা নেই। তার কারণ হচ্ছে জিকসন সিং কিন্তু আজকে ভোরবেলায় কলকাতায় চলে এসেছে। তো সেখানে জিকসন সিং অ্যাকচুয়ালি কেরালা ব্লাস্টার্স এফসি দলের সঙ্গে থাইল্যান্ডে গিয়েছিল, সেখানে প্রিসিজন করছিল। এবং যেটা বোধহয় কেরালার প্রথম দিনের প্র্যাকটিস ছিল, সেখানে জিকসন সিং কিছু আর কি মানে বক্তব্য দেয়, একদম প্রথমে তাকে দিয়ে শুরু করানো হয়, এরকমও হয়েছিল। তবে তারপরেও একটা ব্যাপার পরিষ্কার ছিল যে জিকসন কেরালাতে কন্টিনিউ করবে না, কেরালা ব্লাস্টার্স এফসিও ভালো ট্রান্সফার ফি পেলে তাকে ছেড়ে দেবে। এবং ইস্ট বেঙ্গল সেই ডিল অনেক আগে থেকেই ইন্টারেস্টেড ছিল, বিশেষ করে আপুইয়া ডিলটা হেরে যাবার পর থেকে। এবং ইস্টবেঙ্গলের পাশাপাশি আরও একটা দুটো আইএসএল ক্লাবের ইন্টারেস্ট ছিল। পরের দিকে এসে মোহনবাগানও কিছুটা ইন্টারেস্ট দেখিয়েছিল, বাট সবসময় ইস্টবেঙ্গল ফেভারিট ছিল। এবং যখন দেখছিল তারা যে একটু ব্যাপারটা জটিল হতে পারে, তারা কিন্তু ডিলটা কমপ্লিট করে নেয়। এবং সেখানে একটা বড় অঙ্কের ট্রান্সফার ফি কেরালা ব্লাস্টার্স এফসিও পাচ্ছে। এবং আজকে কিন্তু জিকসন সিং থাইল্যান্ড থেকে চলে এসেছে কলকাতায়, এবং আজকে হয়তো তার মেডিকেল হবে। এবং তারপর কাল পরশু করে যেদিন হোক অফিসিয়ালি ইস্টবেঙ্গলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে জিকসনের ব্যাপারে। 4 বছরের ডিল হতে চলেছে, একটা বড় ডিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের জন্য একটা বিউটিফুল সাইনিং। তার কারণ হচ্ছে জিকসন সিং ইস্টবেঙ্গলের মিডফিল্ডের শক্তি কিন্তু অনেক বাড়িয়ে দেবে, ইস্টবেঙ্গলের কাছে অনেক অপশান বেড়ে যাবে। তো সেই নিয়ে একটা ডিটেল ভিডিও ইস্টবেঙ্গলকে নিয়ে আমি বানিয়ে দেবার চেষ্টা করছি তাড়াতাড়ি। আর বাই দ্য ওয়ে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, ফলে একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে, ওটা একটু মানিয়ে নিও। তো সেখানে জিকসন সিং কিন্তু আজকে কলকাতায় চলে এসেছে। এবং জিকসন সিং এখন মানে তাকে নিয়ে আর ইস্টবেঙ্গল সমর্থকদের কোনো চিন্তার জায়গা নেই, কোনো রিউমার্সে কান দেবারও দরকার নেই। সে কিন্তু কলকাতায় এসেছে, মানে বুঝতেই পারছো, মানে দলের সঙ্গে যোগ দিতেই এসেছে। নেক্সট যদি আমরা কথা বলি এফসি গোয়াকে নিয়ে, তো এফসি গোয়া তাদের 6 জন বিদেশি সাইনিং কিন্তু কমপ্লিট করে ফেলেছে। মানে 6 জন বিদেশির নামই আমরা জানি। এবার আরমান্দো সাদিকু, সে এখনও পেন পেপারে অফিসিয়াল কন্ট্রাক্ট পেপারে সাইন করেছে কিনা সেই আপডেটটা নেই, বাট এফসি গোয়া কিন্তু ডেজান ড্রাজিককে সাইন করিয়েছে। মানে সাদিকু তো যাচ্ছেই, সেটাকে আমরা 5 নম্বর ধরে নিই, 6 নম্বর বিদেশি হিসেবে ডেজান ড্রাজিক, তাকে এফসি গোয়া সাইন করিয়েছে। এবং এই প্লেয়ারটা কিন্তু একজন সার্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার বা লেফট উইঙ্গার, দুটো পজিশনেই খেলতে পারে। বয়স হচ্ছে 28 বছর। সার্বিয়ার হয়ে কিন্তু আন্ডার-21 দলের হয়ে খেলেছে, বয়সভিত্তিক দলে খেলেছে। এবং একটা ইন্টারেস্টিং শাইনিং, এফসি গোয়ার অ্যাটাকটাও কিন্তু ভালো হচ্ছে। আর এই প্লেয়ারটা কিন্তু সবাই নজর কাটতে পারে, এই টাইপের একটা শাইনিং, মানে যে এসে আইএসএল এ কাঁপিয়ে দিতে পারে। তার কারণ হচ্ছে 28 বছর বয়স, মানে একদম পারফেক্ট এজ, সেই সময় কিন্তু ইন্ডিয়াতে আসছে। এবং যদি আমরা বলি, প্লেয়ারটা কিন্তু অনেক বড় বড় জায়গাতে খেলেছে, লালিগা সেকেন্ড ডিভিশনে যেরকম খেলেছে সেরকমই লালিগাতেও 6খানা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। তার পাশাপাশি ইউরোপা লিগে খেলেছে, কনফারেন্স লিগে খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার্সে খেলেছে। এবং তার পাশাপাশি কিন্তু সার্বিয়ার টপ ডিভিশন, পোল্যান্ডের টপ ডিভিশন, স্লোভাকিয়ার টপ ডিভিশন এবং সাইপ্রাসের টপ ডিভিশন লিগে খেলেছে। মানে সেখানে কিন্তু ওই টাইপের দেশ যাদের লিগের কোয়ালিটি অতটা হাই, সেই টাইপের দেশের টপ ডিভিশন থেকে একটা যদি প্লেয়ার ইন্ডিয়াতে আসে, আমাদের আইএসএল এর হিসেবে কিন্তু সেই প্লেয়ারটার কোয়ালিটি অনেকটাই ভালো। সেখানে আমরা এক্সপেক্ট করতেই পারি যে এই প্লেয়ারটা কিন্তু আগুন ঝরাতে পারে, এফসি গোয়ার জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে প্লেয়ারটা আছেও চূড়ান্ত ফর্মে, লাস্ট মরসুমটা ব্রিলিয়ান্ট গিয়েছে, যেখানে সাইপ্রাসের টপ ডিভিশন লিগে তার কিন্তু তোমার 39টা ম্যাচে 6টা গোল ছিল, 14টা অ্যাসিস্ট ছিল, মানে 20টা গোল কন্ট্রিবিউশন ছিল। যেখানে মেনলি সে লাস্ট মরসুম আর কি লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার এই দুটো রোলেই খেলেছে, সমানভাবে খেলেছে। তো একটা ইন্টারেস্টিং প্রোফাইল, যার বড় লেভেলে খেলার এক্সপিরিয়েন্স আছে, দারুণ ফর্মে আছে, বয়স 28 বছর, সেই টাইপের একটা শাইনিং কিন্তু এফসি গোয়া মানে রীতিমতো আমাদের চমক দিয়েছে। এবং এই প্লেয়ারটার দিকে কিন্তু নজর থাকবে।
মেবি এই প্লেয়ারটা কিন্তু সামনের মরসুম গোল্ডেন বলের রেশও থাকতে পারে। ইন্টারেস্টিং শাইনিং অবশ্যই আইএসএলে, কিন্তু ডেজান ড্রাজিক তার দিকে নজর অবশ্যই রেখো। এবং 2 বছরের কন্ট্রাক্টে সে কিন্তু এফসি গোয়া টিমে কনফার্ম হয়ে গিয়েছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গিয়েছে। এরপর যাকে নিয়ে আমরা কথা বলবো সেই নামটা হচ্ছে জেমি ম্যাকলারেন। মোহনবাগানের তরফ থেকে কবে অ্যানাউন্সমেন্ট হবে তা সেই নিয়ে কথাবার্তা চলছে, আলোচনা চলছে, বাট জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা কিন্তু এবার মনে হচ্ছে 29 জুলাই মোহনবাগান ডে সেই দিনে হয়তো হতে চলেছে। ইভেন 29 জুলাই কিন্তু জেমি ম্যাকলারেনের বার্থডেও, মানে সেদিন জেমি ম্যাকলারেনের জন্মদিন, মোহনবাগান ডে, পারফেক্ট সিনারিও হতে পারে জেমি ম্যাকলারেনকে অ্যানাউন্স করার জন্য। তবে হয়তো তার আগেই জেমি ম্যাকলারেন কলকাতায় চলে আসতে পারে, প্র্যাকটিসে যোগ দিতে পারে, দেখা যাক সেটা। তবে এখন মনে হচ্ছে 29 জুলাই কিন্তু একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট জেমি ম্যাকলারেনের হতে চলেছে। এরপর যদি আমরা কথা বলি আনোয়ার আলীকে নিয়ে, তো আনোয়ার আলী নিয়ে কালকে কিন্তু রিপোর্ট বেরিয়ে আসে যে আনোয়ার আলী সে কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়েছে, সেখানে গিয়ে তার কেসটার জন্য বলেছে, আবেদন করেছে। তার কারণ হচ্ছে মোহনবাগানের তরফ থেকে বলাই হয়েছে যে 19 তারিখ প্র্যাকটিসে যোগ দিতে হবে, সেইটা আনোয়ারের কাছে অফিসিয়ালি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে তার কেসটা তাড়াতাড়ি মিটে যায়, আনোয়ার আলী সেই জন্য প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়েছে, সেটাই আপডেট বেরিয়ে এসেছিল। তবে এখন আবার সেখানে কনফিউশন তৈরি হয়েছে। প্লেয়ার স্ট্যাটাস কমিটির যে চেয়ারম্যান সে বলেছে যে এই কেসটা ফেডারেশন ডিসাইড করবে যে আনোয়ারের কেসটা কি হবে। আবার ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছিল যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসাইড করবে, এবং ফেডারেশনের তরফ থেকে আনোয়ারের কোনো ইমেল সম্পর্কেও তারা অবগত নয়, সেটাই জানানো হয়েছে। তো সেখানে কিন্তু ব্যাপারটা একটুখানি কনফিউশনের মধ্যে ঝুলে আছে। যদিও কেসটা প্লেয়ার স্ট্যাটাস কমিটিরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত এই কেসটায়, তো সেখানে দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু আবার একটা দুটো কেসের জন্য বসে না, অনেকগুলো কেস একসাথে হলে তারপর তারা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেয়। সেখানে দাঁড়িয়ে আনোয়ারের কেসটা কিন্তু এখনও ঝুলে রয়েছে। উল্টো দিকে মোহনবাগান তো কনফিডেন্ট যে আনোয়ার তাদেরই প্লেয়ার লিগালি, এবং 19 তারিখ মানে কালকে আনোয়ারকে যোগ দেবার জন্য অফিসিয়ালি বলা হয়েছে। আনোয়ার যোগ না দিলে মোহনবাগান তাকে ফাইন করতে পারে, এরকমই শোনা গিয়েছে। তো আনোয়ার আলীর কেসটা কিন্তু রীতিমতো ইন্টারেস্টিং হচ্ছে, ব্যাপারটা কোন দিকে এবার গড়ায় সেই দিকেই নজর থাকবে। তারপর যদি আমরা কথা বলি মোহনবাগান নিয়ে, সব থেকে যেটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের নাম তোমাদের লাস্ট 2 দিন ধরে জানাচ্ছি, তবে ব্যাপারটা অ্যাডভান্স স্টেজে ছিল, সেটাই তোমাদের কালকে এবং পরশু জানিয়েছিলাম। তবে আজকে গিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের ডিল ডান হয়ে গিয়েছে। মোহনবাগান কন্ট্রাক্টে গ্রেগ স্টুয়ার্ট সই করে দিয়েছে, এটাই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট অফিসিয়ালি মোহনবাগানের প্লেয়ার হয়ে যাচ্ছে, এবং হয়তো গ্রেগ স্টুয়ার্টের অ্যানাউন্সমেন্টটা তাড়াতাড়ি চলে আসতে পারে। গ্রেগ স্টুয়ার্টের ব্যাপারে কথা বললে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে নতুন করে আর কি বলবো। তো সেখানে আইএসএলে অলরেডি সে 2বার লিগ শিল্ড জিতেছে, আইএসএল ট্রফি জিতেছে, গোল্ডেন বল জিতেছে, আইএসএলের সেরা প্লেয়ার হয়েছে, জামশেদপুর এফসির টিমটাকে একা টেনেছে, মুম্বাইয়ের হয়েও ব্রিলিয়ান্ট খেলেছে। এমন একটা প্লেয়ার আলাদাই, মানে তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। যারা রেগুলার আইএসএল ফলো করে গ্রেগ স্টুয়ার্ট কি জিনিস তারা জানে। এবং সেখানেই দাঁড়িয়ে মোহনবাগান অ্যাটাক লাইনে কিন্তু একটা ব্রিলিয়ান্ট অ্যাডিশন এটা হলো। মোহনবাগানের অ্যাটাক লাইনে একটুখানি কিছু একটা মিসিং লাগছিল, তবে গ্রেগ স্টুয়ার্ট আসাতে কিন্তু সেই মিসিং জিনিসটা আর লাগবে না। তার কারণ হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট তোমার নম্বর 10 বা অ্যাটাকিং মিডফিল্ড সেই রোলটাতে খেলতে পারে, যেখানে মোহনবাগান অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে যেতে পারে, সেটা আমরা এক্সপেক্ট করছিলাম। এবং সেখানে নম্বর 10 রোলে মেনলি সাহালকেই খেলানোর ব্যাপারে কথাবার্তা চলছিল, যদি সাদিকু থাকতো। এবার সাহালের মতো প্লেয়ার দারুণ প্লেয়ার, নিঃসন্দেহে সন্দেহ নেই, বাট ইনকনসিস্টেন্ট। সেখানে একজন কনসিস্টেন্ট প্লেয়ারের দরকার ছিল যে কিন্তু মিডফিল্ড থেকে অ্যাটাক লাইনটাকে চালাবে। এবং সেখানে অবভিয়াসলি দিমিত্রি পেত্রা তো সেও নম্বর 10 খেলতে পারতো, সাদিকু থাকলে হয়তো তাকেই সেটা প্লে করতে হতো। বাট এখন গ্রেগ স্টুয়ার্ট চলে আসাতে কিন্তু দিমিত্রি পেত্রা তো সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকারের রোলটা ইজিলি প্লে করতে পারবে। নম্বর 9 রোলে কামিংস বা ম্যাকলারেন সেই অপশানটা থাকছে, তো সেখানে কিন্তু মোহনবাগানের অ্যাটাকটাকে এবার কমপ্লিট লাগছে। তো গ্রেগ স্টুয়ার্ট সেখানে একটা ব্রিলিয়ান্ট অ্যাডিশন, মোহনবাগানের আক্রমণের ভেদ শক্তি অনেক বাড়াবে, অনেক বেশি ক্রিয়েটিভিটি নিয়ে আসবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মিডফিল্ডের কিন্তু শক্তি অবশ্যই মোহনবাগানের বাড়বে। অল ইন্ডিয়ান মিডফিল্ড নিয়ে যাওয়াটা একটু চাপের ব্যাপার হতো। এবার সেখানেই অনেকে এক্সপেক্ট করছিল যে যদি কোনো সেন্ট্রাল মিডফিল্ড বা সিডিএম টাইপের প্লেয়ার আসতে ভালো হতো। তবে আই ফিল যে দরকারি কিন্তু গ্রেগ স্টুয়ার্ট একটু নিচু থেকেও অপারেট করতে পারে, যদিও সে ফরওয়ার্ড লাইনের প্লেয়ার, বাট তাকে যদি একটু ক্রিয়েটিভ মিডফিল্ডের রোলটা প্লে করতে বলা হয়, যে আপুইয়াকে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলিয়ে তার পাশে হয়তো গ্রেগ স্টুয়ার্টকে একটু ক্রিয়েটিভ মিডফিল্ডের রোলটা প্লে করতে বলা হলো, সেটাও কিন্তু গ্রেগ স্টুয়ার্ট করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি গ্রেগ স্টুয়ার্ট একজন দুর্দান্ত মানের অ্যাটাকার, এবং তার অ্যাডিশনটা কিন্তু মোহনবাগানের অ্যাটাক লাইনের শক্তি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এবং আপফ্রন্টে দিমিত্রি পেত্রাতোস, ম্যাকলারেন, পেছন থেকে গ্রেগ স্টুয়ার্ট, ব্রিলিয়ান্ট একটা অ্যাটাক লাইন হতে পারে, যেটা অবভিয়াসলি আমরা চ্যাম্পিয়ন্স লিগে তো দেখবই। তবে আনোয়ার আলীর এই যে ঝামেলাটা না হলে কিন্তু আইএসএলেও সেটা দেখার সম্ভাবনা ছিল। এখন হয়তো আনোয়ার না থাকলে মলিনা হয়তো দুজন ফরেন ডিফেন্ডারের সঙ্গেও যেতে পারে, যেখানে হয়তো 3টে বিদেশিকে একসাথে আপফ্রন্টে খেলানোটা চাপ হবে। তবে দেখা যাক লাস্ট অব্দি কি হয়।
আর গ্রেগ স্টুয়ার্টের ডিল নিয়ে কথা বলে, সেই ডিলটা সম্ভবত 1+1 ইয়ারের ডিল হতে চলেছে, মানে 1 বছরের কন্ট্রাক্টে সাইন করছে, আরও 1 বছর এক্সটেনশনের অপশান থাকছে। মেবি যেহেতু গ্রেগ স্টুয়ার্ট ভালো প্লেয়ার, তো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট যেহেতু তার এজটা 34, সেই জন্যই হয়তো 1 বছরেরই মেন কন্ট্রাক্টটা থাকছে, এবং ভালো খেললে যদি মোহনবাগান দেখে যে সেই লেভেলের পারফর্ম করছে, আরও 1 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নেবে। এবার বাকি গ্রেগ স্টুয়ার্টের ফিটনেস নিয়েও কিছু জনের কনসার্ন আছে দেখছিলাম, তার কারণ হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের এপ্রিল মাসে বোধহয় হার্নিয়া সার্জারি হয়েছিল। তবে ব্যাপারটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট তো ফিট হয়ে গেছে আই থিঙ্ক, কারণ মে মাসে কিন্তু তার যে স্কটিশ ক্লাব ছিল, সেই ক্লাবের কিন্তু বেশ কিছু ম্যাচে সে বেঞ্চে ছিল, বেশ কিছু ম্যাচে অ্যাজ এ সাবস্টিটিউট খেলেওছে। এবার স্কটল্যান্ডে তার যেই একটা 4-5 মাসের স্টেন্ট ছিল, সেটা যে খুব ভালো যায়নি বা খুব একটা প্রোডাক্টিভ যায়নি, তার একটা মেন কারণ কিন্তু ওই গ্রেগ স্টুয়ার্টের অপারেশন বা ওইসবের জন্য হতে পারে। তবে যেহেতু সে মে মাসে আর কি তার ক্লাবের হয়ে বেঞ্চে ছিল, সাবস্টিটিউট হয়ে নেমেছে, তো ফিটনেস লেভেল তার ঠিকঠাক আছে, এবং তার সঙ্গে মোহনবাগানে আসবে একটা বড় প্রিসিজন পাবে। ডুরান্ডে তাকে কতটা আমরা 90 মিনিট খেলতে দেখতে পাবো সেই নিয়ে সন্দেহ থাকছে, বাট আইএসএল শুরুর আগে আই থিঙ্ক সে একদম পুরোপুরি 100% ফিট হয়ে যাবে, নিজের ছন্দে ফিরে আসবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। গ্রেগ স্টুয়ার্ট ফিট হয়েই নামবে। ফিটনেস নিয়ে আমার মনে হয় না কোনো চিন্তার জায়গা আছে। তো সেখানে মোহনবাগান সমর্থকেরা গ্রেগ স্টুয়ার্টের শাইনিংয়ে তোমরা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানিও, এবং তার পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ তাহলেই কিন্তু পরবর্তীকালে আরও এরকম অনেক ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে থাকবে, সবার আগে দেখতে পাবে। তো চলো, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।